স্বাগতম এই ভিডিওটাতে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে দেখতে আমরা আলোর প্রতিফলনের দ্বিতীয় পর্বে চলে আসছি। এই পর্বে আমি যেটা আলোচনা করব সেটা কিন্তু আমি অলরেডি প্রথম পর্বে তোমাদেরকে বলে দিছি, তোমরা সেটা জানো যে আমি প্রথম পর্বে যতটুকু আলোচনা করার দরকার ছিল আলোর প্রতিফলন থেকে এতটুকু আলোচনা করার পরে অবশিষ্ট শুধু রাখছিলাম গোলীয় দর্পণটা। এখন আমি চাইছিলাম যে গোলীয় দর্পণটা তোমাদেরকে সহজভাবে বোঝানো যায় কেমনে, এই জন্য এই গোলীয় দর্পণটুকু শুধু আমি এই দ্বিতীয় পর্বে আলোচনা করতে চেষ্টা করব। সো গোলীয় দর্পণের ভিতরে আমাদের যেটা যেটা জানতে হবে, প্রথমে গোলীয় দর্পণ সম্পর্কে যদি জানি, গোলীয় দর্পণের সংজ্ঞাটা জানতে হবে, এই গোলীয় দর্পণের প্রকারভেদ কয় প্রকার সেটা জানতে হবে। এরপরে হচ্ছে যে দর্পণের গাঠনিক আলোচনা। এখন আমরা যদি কোনো দর্পণ সম্পর্কে জানতে চাই তাহলে তার গঠনগত আলোচনা, মানে দর্পণের কোথায় কি আছে এটা সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। এরপরে হচ্ছে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব, ওই দর্পণের কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব পাবো, এরকম 6টা নিয়ম আছে। সেজন্য আমি কিন্তু এখানে দেখছি যে রুল অফ 6, অর্থাৎ আমরা 6টা জায়গায় বস্তু রাখলে 6টা জায়গায় বিম্ব পাবো, এইটা নিয়ে একটু কথা বলবো। এবং 6 জায়গায় বস্তু রাখলে 6 জায়গায় যে বিম্ব পাবো সেটার একটা চিত্র, এই জন্য আমি পরবর্তী টপিকটা লিখছি রশ্মি চিত্র, অর্থাৎ 6টা জায়গায় বস্তু রাখবো আমরা 6টা জায়গায় বিম্ব পাবো, এই জন্য আমি এটা দেখছি রশ্মি চিত্র। সো ডিয়ার স্টুডেন্ট, কথা না বলে আমরা সরাসরি পড়ায় চলে যাই। প্রথমে গোলীয় দর্পণের সংজ্ঞা। গোলীয় দর্পণ কি, এইটার জন্য ক নম্বর প্রশ্নের, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক সৃজনশীল আসে যে গোলীয় দর্পণ কি। গোলীয় দর্পণটা হচ্ছে যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ, যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ সেই দর্পণটাকে বলা হয় গোলীয় দর্পণ। যেমন এই আগের ভিডিওটাতে আমি সমতল দর্পণ সম্পর্কে আলোচনা করছি। সমতল দর্পণ ছিল এরকম, এটা কিন্তু কোনো গোলকের অংশ না, কিন্তু আজকে গোলীয় দর্পণ আমরা দেখব যে কিভাবে দুইটা গোলকের অংশ বিশেষ হয়। প্রথমে এরপরে যদি আমি গোলীয় দর্পণের প্রকার জানতে চাই, গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার। গোলীয় দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণটা কি আর অবতল দর্পণটা কি? ধরো আমি প্রথমে দুইটা বৃত্ত অঙ্কন করলাম, এখানে এইটা একটা বৃত্ত আর একটা বৃত্ত হচ্ছে এইটা আর একটা বৃত্ত। এইটা কিন্তু দুইটা গোলক অঙ্কন করলাম বা বৃত্ত অঙ্কন করলাম। এখন আমি যদি এটা সম্পর্কে একটু কথা বলি, এই দুইটা বৃত্তের এই অংশটাকে যদি আমি নেই, মানে এই প্রথম বৃত্তের এই পরিধিটুকু যদি আমি নেই, অর্থাৎ বৃত্তচাপটুকু নেই, এবং পরের বৃত্তের এইটুকু যদি আমি নেই, অর্থাৎ এইটুকু মুছাই দিই, তাহলে এখানে আমরা যে দর্পণটা দেখতেছি এটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ কি? গোলকের অংশ বিশেষ, সেটা আমরা দেখলাম যে কোনো একটা গোলকের একটা অংশ নিয়ে এটা হয়েছে। এবার আসি এটা, এখন এই দর্পণের এই অংশটুকু যদি আমরা সংযুক্ত করে দেই, সংযুক্ত করার পরে এই গোলকের এই অংশটুকু নেওয়ার পরে আমরা যদি এইটুকু একটু মুছাই দিই, এইখানে একটা দর্পণ হইল, এই দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। এখন কিন্তু এটা কোনো দর্পণ হয় নাই, তবে দর্পণ হবে কখন? আমরা তো জানি যে দর্পণের প্রতিসরণ হওয়ার কোনো শর্ত নাই, মানে মাধ্যমের বিভেদ তল ভেদ করে ওই পাশে যাইতে পারবো না, তবে দর্পণে প্রতিফলিত হইতে পারবো। রশ্মিটা আসলো আসলো বাধা পায়ে এই অ্যাঙ্গেলে উঠে যাব। এখন বাধা পাবে কখন? যখন অপর পৃষ্ঠে আলোটা না যেতে পারবো। তাহলে আমরা সেই ব্যবস্থা করে দিই, এইখানে যদি আমরা আলো ফেলি, আলো কিন্তু আমরা দুই দিক থেকে ফেলতে পারবো, এদিক থেকেও আবার এদিক থেকেও। এখন এই দিক থেকে যে আলোটা আসতেছে সেটা যেন এখানে আপতিত হয়ে ফিরে আসে, এই জন্য ভিতরের অংশটাতে আমরা একটু প্রলেপ লাগাই দিই, অর্থাৎ পাড়া লাগাই দিই। এই পাড়া লাগালে বোঝা যায় আলোটা শুধু এইখানে এসে এদিকে ফিরে যাবে, এটা এখানে এসে এদিকে ফিরে যাবে। এরপরে দেখো অবতল দর্পণ কি? অবতল দর্পণে হচ্ছে আমরা যদি ভিতরের অংশে পাড়া লাগানো দিই, অর্থাৎ আলোটা আইসা এখানে আর যাইতে পারবো না, এদিকে এসে পড়বে, এখান থেকে এসে এদিকে এসে পড়বে। এবার তোমাদের নবম দশম শ্রেণীতে আলোর প্রতিফলনে শুধুমাত্র অবতল দর্পণ সম্পর্কে বেশি কথা বলা হয়েছে, উত্তল দর্পণ সম্পর্কে
একদম সিম্পল কথা বলা হয়েছে। এখন ম্যাথমেটিক্যাল ইস্যুর জন্য উত্তল দর্পণ এতটা গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ অবতল দর্পণ। এইটা একটু মাথায় রাখবো তোমরা। তাহলে আমরা দুইটা দর্পণই পড়বো, তবে এই দর্পণ সম্পর্কে যেহেতু কম আলোচনা, সেহেতু এটা আমরা একটু পরেই পড়বো, আর এটা আমরা একটু আগে পড়বো। তাহলে অবতল দর্পণের যে কাহিনী, আমরা সংজ্ঞা এবং প্রকারভেদ জানছি। এরপর হচ্ছে দর্পণের গাঠনিক আলোচনা, অর্থাৎ এই দর্পণটা কি, কিভাবে গঠিত হয়েছে, দর্পণের মধ্যে কি কি আছে, কোথায় রশ্মি ফেললে কোথায় বিম্ব পাবো, এইগুলো হচ্ছে তাদের গাঠনিক আলোচনা। এবার একটু দেখো এই দর্পণটা, এখন আমি ব্যক্তিগতভাবে আমি মনে রাখছি এমনি যে এইটা হচ্ছে পিঠ, এই পাশটা হচ্ছে পিঠ, আর এই পাশটা হচ্ছে প্যাট। পিঠ এবং প্যাট, এই দুইটা কাহিনী দিয়ে আমি অবতল দর্পণটা ক্লোজ করবো আর কি। এবার ধরো যেহেতু উত্তল দর্পণ আমরা পরে পড়বো, আপাতত এটা মুছাই দিই। আমরা আগে অবতল দর্পণ সম্পর্কে একটু কথা বলে নিই। এবার অবতল দর্পণের দেখো, তুমি যে দিক থেকে আলোটা ফেলো, আলো কিন্তু সব সময় যায় পেটে এসে পড়বো, অর্থাৎ পিঠের পাশে, অবতল দর্পণের পিঠের পাশে কিন্তু পাড়া লাগানো থাকবে। তাহলে তুমি যদি এই পাশে আলোটা ফেলো, আলোটা এখানে বাধা পায় এদিকে আসবো, এই আলোটা কিন্তু এই পৃষ্ঠে যাইতে পারবো না। আবার এই দিক থেকে যদি তুমি আলোটা ফেলো, এইখানে বাধা পায় এদিকে আসবো, অর্থাৎ এই পৃষ্ঠে কিন্তু আসতে পারবো না। অর্থাৎ এক পৃষ্ঠে আলো ফেললে আরেক পৃষ্ঠ জানবে না। সেই জন্য তাহলে আমরা যদি এই অবতল দর্পণটাকে একটু মডিফাই করে এটা নেই যে এটা একটা অবতল দর্পণ, এই পিঠের সাইডে পাড়া লাগানো আছে, অথবা এইটা একটা অবতল দর্পণ, পিঠের সাইডে পাড়া লাগানো আছে। আমরা দুই পাশে একসাথে করছিলাম, এটা আমরা ভাঙিয়ে দিলাম, কারণ আলোটা এই পাশে ফেললে এই পাশে জানবে না, এই পাশে ফেললে এই পাশে জানবে না, সেই জন্য আমরা এটা দুইটা অংশ করে নিলাম। এইটা হচ্ছে অবতল দর্পণ। শুধুমাত্র এরকম কোনো চিহ্ন থাকলেই বুঝবা এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এখন এই দর্পণের স্ট্রাকচার সম্পর্কে আমাদের জানতে হবে যে এটা কেমনে গঠিত হয়েছে দর্পণটা। ধরো এই দর্পণের একদম মাঝখান বরাবর যদি কোনো রেখা থাকে, দর্পণের মাঝখান বরাবর যে অক্ষটা কল্পনা করা হয়, একটা দর্পণের মাঝ বরাবর যে অক্ষটা থাকবে সেই অক্ষটা হচ্ছে প্রধান অক্ষ। এই অক্ষটা হচ্ছে প্রধান অক্ষ। একদম মাঝখান বরাবর অনুভূমিক দিকে যে অক্ষটা থাকবে সেটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ দর্পণের যে বিন্দুতে মিলিত হবে, প্রধান অক্ষটা যে দর্পণের যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুর নাম হচ্ছে মেরুবিন্দু। এই বিন্দুটার নাম হচ্ছে মেরুবিন্দু। এবং আমরা জানি, দেখো আমরা যখন এটা অঙ্কন করছিলাম তখন কিন্তু এরকম ছিল, মানে প্রথমে কিন্তু দুইটা বৃত্ত ছিল, পরে কিন্তু আমরা এইগুলো শর্ট করছি, এইগুলো মুছাই দিছি। তাহলে এইটাই তো একটা বৃত্তের অংশ বিশেষ ছিল। এইদিকে যদি আমরা একটা বৃত্ত পরিকল্পনা করতাম, তাহলে এই বৃত্তের একটা কেন্দ্র থাকতো, এই কেন্দ্রটা অবশ্যই হইতো এই প্রধান অক্ষর উপরে। ধরলাম এইটা ছিল এই বৃত্তটার কেন্দ্র। এখানে যে দর্পণটা এবার গঠিত হয়েছে সেই দর্পণের কেন্দ্র ছিল এটা। এটাকে আমরা ধরতে পারি বা বলতে পারি বক্রতার কেন্দ্র। এই কেন্দ্রটার নাম হচ্ছে বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্রের সংজ্ঞা কি? অবতল দর্পণটা যে গোলকের অংশ বিশেষ, ওই গোলকের কেন্দ্রটা, বা অবতল দর্পণটা যে বৃত্তের অংশ বিশেষ, সেই বৃত্তের কেন্দ্রটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এবার মেরুবিন্দু বক্রতার কেন্দ্র বুঝলাম। বক্রতার কেন্দ্রকে প্রকাশ করা হয় সি দ্বারা, ক্যাপিটাল সি দ্বারা বক্রতার কেন্দ্রকে প্রকাশ করা হয়। এবার এই মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে, মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ এইখান থেকে এই জায়গাটুকুকে বলা হয় বক্রতার বক্রতার ব্যাসার্ধ। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এবার মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝখান বরাবর একটা বিন্দু নিলে, মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রের মাঝে যে মধ্যবিন্দুটা সেটাকে বলা হয় প্রধান ফোকাস। এইখানে একটা বিন্দু, এইখান থেকে এই বিন্দু আর এই বিন্দুর মাঝখানে একটা বিন্দু নিলাম, একদম মিডল পয়েন্টে সমদ্বিখণ্ডিত কইরা।
এই বিন্দুটার নাম হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এটা হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। এখন মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস বিন্দুকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এফ দিয়ে, আর ফোকাস দূরত্বটাকে প্রকাশ করা হয় স্মল এফ দ্বারা। এটা একটু মনে রাখবা। তাহলে এইখানে যে ম্যাথমেটিক্যাল ইস্যুটা, তাহলে দেখো তো, এই মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটারে দুইটা খণ্ড করছি। একটা খণ্ড হচ্ছে ছোট হাতের এফ, অবশ্যই এইখান থেকে এই পর্যন্ত এইটাও ছোট হাতের এফ, অর্থাৎ একটা বক্রতার ব্যাসার্ধের মাঝখানে দুইটা ফোকাস দূরত্ব থাকে। তাহলে এটা লেখা যায় যে বক্রতার ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দূরত্ব। একটা বক্রতার ব্যাসার্ধ দুইটা ফোকাস দূরত্ব নিয়ে গঠিত। তাহলে বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা, বক্রতার কেন্দ্রকে প্রকাশ করা হয় সি দ্বারা, বক্রতার ব্যাসার্ধকে প্রকাশ করা হয় আর দ্বারা। তাহলে বক্রতার ব্যাসার্ধ আর সমান কি হবে? 2 ইন্টু ফোকাস দূরত্ব, অর্থাৎ এফ সমান আর বাই 2। অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। তোমাকে এখান থেকে একটা এমসিকিউ করতে পারে, বক্রতার ব্যাসার্ধ দিয়ে দিল, ফোকাস দূরত্ব বের করতে বলল। অর্থাৎ এই ছিল অবতল দর্পণ উত্তল দর্পণের গাঠনিক আলোচনা। মানে তারা কোথায় কোন জিনিসটা আছে সেটা হচ্ছে এটা আলোচনা। এটা একদম সিম্পল, তোমরা পারবা সেটা আমি জানি। এরপরে হচ্ছে যে বস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্ব। মানে বস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় পাবো, কোথায় বস্তু রাখলে আমরা কোথায় বিম্ব পাবো, এই দুইটার যে হিসাব সেটাকে বলা হয় বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব। এটার রুল অফ 6 লেখা আছে, মানে 6টা নিয়ম। 6টা জায়গায় বস্তু রাখলে 6টা জায়গায় বিম্ব পাবো, এই হচ্ছে কাহিনী। এখন কোন 6টা জায়গায় বস্তু রাখবো, কোন 6টা জায়গায় বিম্ব রাখবো, আমি চেষ্টা করবো যে একটা ট্রিকে মনে রাখার জন্য। সহজ একটা ট্রিক, এটা যদি মনে রাখো তাহলে ইনশাল্লাহ জীবনেও ভুলবা না এই 6 এর নিয়ম। এটা দেখো, এখন এইটা খুব ঠান্ডা মাথায় একটু চিন্তা করবা, একদম সিম্পল একটা ব্যাপার। এটা হচ্ছে যে ধরো এইখানে একটা দর্পণ আছে, এইটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরুবিন্দু। এটা মেরুবিন্দু, এটা ধরো যে বক্রতার কেন্দ্র, এটা ধরো যে প্রধান ফোকাস। এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, এটা মেরুবিন্দু। মেরুবিন্দুকে আমি ও দ্বারা প্রকাশ করছি। তাহলে এখন যেটা পড়াইতেছি সেটা কিন্তু রুল অফ 6। রুল অফ 6, এটা একটু মনে রাখবা। এটা রুল অফ 6, 6 জায়গায় বস্তু রাখবো, 6 জায়গায় বিম্ব পাবো, সেই নিয়ম। প্রথমে এখন ধরো যে অসীম বলতে বোঝায় যার কোনো সীমানা নাই, যার কোনো হিসাব নাই, এটাকে বলা হয় অসীম। তো বক্রতার কেন্দ্র ফোকাস দূরত্ব এটা, বক্রতার কেন্দ্র এটা। এখন বক্রতার কেন্দ্র থেকে এমন দূরত্ব পড়ে যেটার কোনো সীমানা নাই, তাহলে আমরা এটা ইনফিনিটি অসীম চিহ্ন দিয়ে রাখলাম। এবার একটা কথা হচ্ছে, তুমি একটা দর্পণের সামনে যেখানেই বস্তু রাখো, দর্পণ থেকে তুমি কত দূরে বস্তু রাখলা, আই রিপিট ওয়ান মোর, দর্পণের সামনে তুমি যেখানেই বস্তু রাখো, দর্পণ থেকে কত দূরে বস্তু রাখলা, এই দূরত্বটা প্রকাশ করার জন্য একটা অ্যালফাবেট ইউ ব্যবহৃত হয়। আবার ওই ইউ দূরত্বে বস্তু রাখলে বিম্বটা কই পাবা সেটা প্রকাশ করার জন্য আরেকটা অ্যালফাবেট ভি প্রকাশ করা হয়। সেটা প্রকাশ করার জন্য ভি ব্যবহৃত হয়। যেমন কেমনে, ধরো প্রথমে আমরা একটা বস্তু রাখছি ইনফিনিটি ডিস্টেন্সে, অর্থাৎ অসীম দূরত্বে একটা বস্তু রাখছি, অসীম দূরত্বে। তাহলে মেরুবিন্দু থেকে আমরা যদি অসীম দূরত্বটা যদি আমরা একটু কল্পনা করি প্রকাশ করার জন্য, এইটাকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, এটা কিন্তু স্মল ইউ। তো এখানে ধরো আমি 1 নম্বর পজিশনে বস্তু রাখছি। যদি কোনো দর্পণ থেকে অসীম দূরত্বে বস্তু রাখো, তাহলে ধরো যে
ওই বিম্বটা পাবো আমরা ফোকাস বিন্দুতে। আমরা জানি এইখানে যদি বিম্ব পাই ভি দ্বারা প্রকাশ করা হয়, এখানে আমরা u1 দিলাম, এখানে v1 দিলাম, মানে যেখানে আমরা u1 বস্তু রাখছি, u1 বস্তু রাখার জন্য আমরা v1 বিম্ব পাইছি, এটা একটু মাথায় রাখবা। এরপরে তুমি ধরো এইখান থেকে এই পর্যন্ত একটা রেখা, সবসময় তুমি এই রেখার অর্ধেক আসবা, মনে রাখবা এইদিকে যদি তুমি অর্ধেক আসো বিম্ব এদিকে অর্ধেক যাবে, এদিকে যত অর্ধেক অর্ধেক আসবা বিম্ব তত এদিকে অর্ধেক অর্ধেক যাবে। এবার আমরা একটু যদি এইখানে বস্তু রাখি, তাহলে এইটার নাম যদি u2 দেই, তাহলে বস্তুর অবস্থান কোথায়, বস্তুর অবস্থান মানে বস্তু কই আছে আমরা যদি একটু ইন্ডিকেট করতে চাই, তাহলে এটাই ভাবে বলতে হবে যে বস্তু আছে বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে। অর্থাৎ তুমি যদি বলতে চাও যে বস্তু আছে বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে, তাও হবে, তবে এটা বেস্ট হবো। তুমি যদি বলো যে এইখানে যদি কোনো বস্তু থাকে, u2 কই আছে, u2 আছে বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে এইখান থেকে আমি এইখান থেকে এই পর্যন্ত একটা রেখা আমি অর্ধেক আইছি, তাহলে তুমি এখানে এখান থেকে এখানে একটা রেখা তুমি অর্ধেক যাও এদিকে, তাহলে বিম্ব এখানে পাবা v2। তাহলে বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, বিম্ব কই পাইতেছো, বিম্ব পাইতেছো ফোকাস দূরত্ব, সরি ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্রের মাঝে। আরেকবার, বস্তু তুমি যদি আবার অর্ধেক এদিকে নিয়ে আসো, এবার কিন্তু বক্রতার কেন্দ্রে পড়তেছে, বস্তু যদি তুমি বক্রতার কেন্দ্রে রাখো, তাহলে কিন্তু তুমি ফোকাস মানে বিম্বটা পাইতেছো বক্রতার কেন্দ্রেই, অর্থাৎ এদিক থেকে অর্ধেক আগাইছে, এদিক থেকে অর্ধেক আগাইলাম। তাহলে বস্তু যদি বক্রতার কেন্দ্রে রাখি, বিম্ব আমরা পাবো বক্রতার কেন্দ্রেই। আরেকবার, বস্তু তুমি যদি ফোকাস বিন্দু ও বক্রতার কেন্দ্রের মাঝে রাখো, বিম্ব তুমি পাচ্ছ, বিম্ব পাচ্ছ তুমি এই বক্রতার কেন্দ্রের বাইরে। বস্তু তুমি যদি ফোকাস বিন্দুতে রাখো, তাহলে বিম্ব তুমি পাচ্ছ অসীমে। এই হচ্ছে রুল অফ 5। আর একটা নিয়ম আছে, সেটা রুল অফ 6 এর, ওইটা দিয়ে রুল অফ 6 কমপ্লিট হবে। তাহলে ফোকাস বিন্দুতে রাখলে বিম্ব ফোকাস বিন্দুতেই পাবো, এটা হচ্ছে নিয়ম। আরেক জায়গায় বস্তু, সেটা হচ্ছে যে মেরুবিন্দু এবং ফোকাস বিন্দুর মাঝে কোথাও যদি তুমি বস্তু রাখো, এটা u6, তখন তুমি বিম্ব পাবা এই দর্পণের পিছনে কোনো এক জায়গায় u6। তুমি যদি বক্রতার কেন্দ্রে বস্তু রাখো, বক্রতার কেন্দ্রেই পাবা। তুমি যদি বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে বস্তু রাখো, এটার বিম্ব পাবো বক্রতার কেন্দ্রের বাইরে। অর্থাৎ এখানে যে আমি লিখছি u1 এর জন্য v1 পাবা, u5 এর জন্য v5 পাবা, u3 এর জন্য v3 পাবা। এই কনসেপ্টটা একটু তোমার মাথায় রাখবা। এটা যদি মানে মনে রাখতে পারো, তাহলে তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে কোনো চিত্র তুমি ভুলবা না। এই রুল অফ 6 তুমি ধরো যে ধুলার মতো উড়াই দিবা, এরকম। তাহলে দেখো, আমরা এটা অঙ্কন করার পরে প্রত্যেকটা পজিশনের চিত্র আমরা অঙ্কন করে দেখাবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে এখন এইখানে যে বিম্বগুলা পাইলাম, বিম্বের যে প্রকৃতি আছে, বিম্বের যে বিবর্ধন আছে, ছোট হবে, বস্তু কতটুকু দিলে বিম্ব কতটুকু হবে, তারপরে বাস্তব হবে না অবাস্তব হবে, সোজা হবে না উল্টো হবে, এইরকম যে একটা কাহিনী আছে, সেই কনসেপ্টটা আমরা আগে ক্লিয়ার করি। দেখো, এই পাশে দর্পণের যে পাশে আমরা বস্তু রাখবো, এই পাশে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে রাখলাম, এবং দর্পণের পিছন সাইডে আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে রাখলাম। এ পাশে প্লাস, এ পাশে মাইনাস। এখন যে পাশে প্লাস, এই পাশের যে কাহিনীগুলা আমি এখানে লিখে রাখি যে প্রকৃতি, প্রকৃতি, এরপরে অবস্থান, এরপরে বিবর্ধন। এই তিনটা জিনিস জানতে হবে। আবার এই দর্পণের এই পাশে আমরা লিখলাম যে প্রকৃতি, অবস্থান এবং বিবর্ধন। তাহলে দর্পণের এক পাশে আমরা একরকম লিখলাম, এই পাশে আরেক রকম লিখলাম। এগুলা কিন্তু সব বিম্বের,
মানে এইখানে কিন্তু বিম্বের প্রকৃতি, বিম্বের অবস্থান, বিম্বের বিবর্ধন, এটাও বিম্বের। তাহলে বিম্বের প্রকৃতি, বিম্বের অবস্থান, বিম্বের বিবর্ধন, এগুলা এগুলো আমরা লিখলাম। তবে এই পাশে যে পাশে প্লাস দিছি ওই পাশের মানে ভির যে পাশে প্লাস দিছি ওই পাশের বিম্বের প্রকৃতি কিরকম, অবস্থান কিরকম, বিবর্ধন কিরকম, এটা আমি লিখবো। দেখো এই পাশে আমি বস্তু উপরের দিকে দিছি, তীর চিহ্ন উপরের দিকে, কিন্তু বিম্ব কিন্তু নিচের দিকে তীর চিহ্নওয়ালা পাইছি। দেখো তো আমি সি বিন্দুতে মানে বক্রতার কেন্দ্র উপরের দিকে দিছি U3, তাহলে V3 কিন্তু নিচের দিকে পাইছি। তারপরে U1 উপরের দিকে দিছি, V1 নিচের দিকে পাইছি। অর্থাৎ বস্তু যদি সোজা থাকে বিম্ব হলো উল্টা। আর দর্পণের যে পাশে বস্তু রাখবো ওই পাশ থেকে বাধা পায়ে যদি এই পাশে আসে তাহলে যে বিম্বটা হবে সেটা হলো বাস্তব। তাহলে বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব। বাস্তব, এই বাস্তবের সৎ বলা হয়, আবার বলা হয় উল্টো। উল্টো, বাস্তব, সৎ, উল্টো। অবস্থান হচ্ছে কার অবস্থান? বিম্বের অবস্থান। তাহলে দেখো তো এই পাশে যতগুলা বস্তু রাখছি মানে U1, U2, U3, U4, U5, এই বস্তু পাঁচটা রাখার জন্য বিম্ব কিন্তু আমরা দর্পণের এই পাশে পাইছি। অর্থাৎ এই পাশে যে পাঁচটা বিম্ব আছে এই পাঁচটা বিম্ব কোথায় আছে তুমি যদি এটা বইলে দিতে পারো তাই হবো। যেমন এখন তুমি যেখানে বসে এই ভিডিওটা দেখতেছো, তুমি যদি আমি কোশ্চেন করি যে তুমি কোথায় আছো, তুমি কিন্তু একটা রেফারেন্স দিবা যে আমি দাঁড়ায় আছি, অথবা আমি এটার পাশে দাঁড়ায় আছি, অথবা আমি টেবিলের উপর বসে রয়েছি, এরকম একটা রেফারেন্স দিবা। তাহলে বিম্ব কই আছে আমরা কেমনে বুঝবো? এটা তো শিওর আমরা যে বিম্ব হইলো দর্পণের সামনে, এটা হইলো দর্পণ, এটার সামনে বিম্ব। এই পাঁচটা বিম্ব হইলো দর্পণের সামনে, আর এই একটা বিম্ব হইলো দর্পণের পিছনে। তুমি যদি বিম্বের লোকেশনটা দিতে পারো এটার নামই হচ্ছে অবস্থান, বিম্বের অবস্থান। তাহলে এই পাঁচটা বিম্বের জন্য অবস্থান হচ্ছে যে দর্পণের দর্পণের সামনে। এখন তুমি যদি আরেকটু স্মার্ট দাও তাহলে লিখতে পারো যে যেখানে বস্তু আছে, যেখানে বস্তু আছে ঠিক সেই পাশে, অর্থাৎ দর্পণের যেই পাশে বস্তু আছে ঠিক সেই পাশে, তাই তো? এরপরে বিবর্ধনটা আমরা একটু পরে নির্ণয় করব, এটা আপাতত আমরা স্কিপ রাখলাম। প্রকৃতি দেখো, বিম্বের প্রকৃতি, এই পাশে যদি কোনো বিম্ব হয় তাহলে তার প্রকৃতি কিরকম? অবাস্তব, কারণ এটা দর্পণের পিছনে। ওই যে সমতল দর্পণে পড়ছিলাম কাল্পনিক ডট ডট দিয়ে মিলার লাগে, তাহলে এটা প্রকৃতি হচ্ছে অবাস্তব। দেখো যেদিকে বস্তু দিচ্ছি এটা এদিকে তীর চিহ্ন উপরের দিকে, এটা উপরের দিকে পাইছি, তাহলে এটা হলো সোজা। আর অবাস্তব এটাকে অসৎ বলা যায়। অবস্থান হলো দর্পণের পিছনে, দর্পণের পিছনে। আর এর বিবর্ধনটা আমরা একটু পরে নির্ণয় করবো, এটা একটু ম্যাথমেটিক্যাল হিসাব তো সেই জন্য। এই হলো আমাদের কাহিনী। এবার মানে কোথায় বিম্ব থাকলে বিম্বের প্রকৃতি, অবস্থান, বিবর্ধন কিরকম হবে আমরা একটু লিখলাম। এবার ধরো আমরা একটু ম্যাথমেটিক্যাল ইস্যুতে যাই। এখন এইখান থেকে ইউ সমান আমরা কিন্তু একটু আগে পড়ছিলাম যে মেরুবিন্দু থেকে বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। একটু মনে রাখো, মনে করো, বলো একটু মনে করো। মেরুবিন্দু থেকে ইউ, বস্তু যেখানে আছে সেই দূরত্বটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছিলাম। আবার মেরুবিন্দু থেকে বিম্ব যেখানে আছে সেই দূরত্বটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছিলাম। এবং ফোকাস দূরত্ব কিন্তু আমরা আগেই জানি, মেরুবিন্দু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এখন এই তিনটে সম্বলিত, তাহলে এটা হচ্ছে যে বস্তুর দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব, এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এই তিনটা জিনিস সম্বলিত, অর্থাৎ বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব আর ফোকাস দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা এই ভিডিওটাতে আমি আলোচনা করব না, তবে আমার এই চ্যানেলে যে কোনো একটা ভিডিওতে আমি এই ইউ, ভি আর এফ এবং এই যে আরেকটা সূত্র পড়ছি যে এফ ইকুয়াল r/2, এই দুইটা সূত্র ইনশাল্লাহ প্রমাণ করে দিতে চেষ্টা করব, এটা তোমরা শিওর থাকো। আপাতত এটা মনে রাখো, ইউ, ভি এবং এফ এই তিনটা সম্বলিত একটা সূত্র, সেটা হচ্ছে যে
1/v প্লাস 1/u সমান 1/f। 1/v প্লাস 1/u সমান 1/f, অর্থাৎ ভি হচ্ছে বিম্বের দূরত্ব, ইউ বস্তুর দূরত্ব, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এটা হচ্ছে আমরা কিন্তু অবতল দর্পণ করতেছি। এই অবতল দর্পণের ইউ, ভি এবং এফ, এদের যে পোলারিটি মানে এদের যে চিহ্নটা, এরা যে রাশি, ধনাত্মক রাশি না ঋণাত্মক রাশি, এই দর্পণের ক্ষেত্রে ভি কি রাশি, ইউ কি রাশি, এফ কি রাশি, সেটা আমাদের আগে জানতে হবে। যেমন এইখানে যে দুইটা চিহ্ন আমরা দিছি, এই তিনটার ভিতরে কে ধনাত্মক কে ঋণাত্মক, এটাকে আমাদের চিহ্নিত করতে হবে। দেখো তো, এই দর্পণের সবসময় আমরা সামনের দিকে বস্তু রাখছি কিনা, সবটি U1 U2 U3 U4 U5 U6 সবটি কিন্তু দর্পণের সামনে রাখছি। এখন দর্পণের এই পাশের যে চিহ্ন, এটা কি চিহ্ন? প্লাস চিহ্ন। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ইউ হচ্ছে পজিটিভ, ইউ হচ্ছে পজিটিভ। তাহলে বস্তুর দূরত্ব যাই দেখ, 10 মিটার 20 মিটার, সবসময় এটা পজিটিভ দূরত্ব থাকবে। এরপরে আসো এই ফোকাস দূরত্বটা, এরপরে ভিতে আসো, ভি বিম্ব। বিম্ব কি শুধু এই এই দর্পণের এই পাশে হয়েছে, মানে এই দর্পণের প্লাসের সাইডেই হয়েছে বিম্ব, মাইনাসের সাইডেও তো হয়েছে। তার মানে বিম্বের দূরত্বের রেজাল্টটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। সেজন্য আমরা ভির মান ধরলাম প্লাস মাইনাস। তাহলে বস্তু সবসময় পজিটিভ সাইডে থাকবো, বিম্ব এই সাইডেও থাকতে পারে, এই সাইডেও থাকতে পারে। সেজন্য আমরা লিখলাম প্লাস মাইনাস, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এরপরে এফ কিন্তু ফোকাস দূরত্ব, অর্থাৎ অবতল দর্পণের ফোকাস দূরত্ব এবং উত্তল দর্পণের ফোকাস দূরত্ব। আমি একবার এই অবতল উত্তল দুইটি আলোচনা করে দেই। যে আমরা যদি ফোকাস দূরত্বের পোলারিটিটা নির্ণয় করতে চাই, মানে ফোকাস দূরত্বের প্লাস মাইনাসটা নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যেই দিকে বৃত্তটা কমপ্লিট হবে ওই দিকেকার চিহ্ন নিতে হবে। এই দর্পণটা যদি আমি বৃত্ত কমপ্লিট করাইতে চাই, তাহলে কিন্তু এটা এইদিকে কমপ্লিট হইতো, এটার বৃত্ত কিন্তু এদিকে হইতো না। তাহলে যে দিকে বৃত্ত কমপ্লিট হচ্ছে ওই দিককার চিহ্ন নিতে হবে। এদিকে বৃত্ত কমপ্লিট, এদিকে চিহ্ন কি প্লাস। তার মানে অবতল দর্পণে, এটা কিন্তু অবতল দর্পণ, অবতল দর্পণের সব সময় ফোকাস দূরত্ব পজিটিভ থাকবে। এই পোলারিটিগুলো একটু তোমার মাথায় রাখতে হবে এবং এই সূত্রটা একটু মুখস্থ টাইপ করবা, এবং আমি শীঘ্রই চেষ্টা করব যেন ভিডিওটা তোমাদের মাঝখানে পৌঁছাইতে পারে। এরপরে এইখানে ভি ইউ এফ, এই তিনটার ভিতরে যদি যে কোনো দুইটার মান দিয়ে দেওয়া থাকে, তুমি হিসাব করে একটু বের করে নিবা। যেমন ধরো আমি একটু ম্যাথমেটিক্যাল হিসাব করাই এখান থেকে, আপাতত এটা মোছানো যাবে না, আমি এখানে একটু চেষ্টা করি। যে ধরো এখানে তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিতে, যে ধরো এটা একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন ফোকাস বিন্দুর মান দিয়ে দিচ্ছে 2 মিটার, ফোকাস দূরত্বের মান 2 মিটার, আর এই দর্পণ থেকে বস্তু রাখছে 10 মিটার দূরে, অর্থাৎ ইউ এর মান 10, এফ এর মান 2। তোমাকে প্রশ্ন করছে ভি এর মান বের করো। ভি এর মান, অর্থাৎ দর্পণ থেকে বস্তু রাখছে 10 মিটার দূরে, আর এই দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 2 মিটার। তোমাকে বলছে বিম্ব মেরুবিন্দু থেকে বিম্ব কোথায় হবে, বা বিম্বের দূরত্ব কত। তাহলে এই সূত্রে আমরা যেহেতু বিম্বের দূরত্ব বের করবো, তাহলে ভির মান বের করব। এখন ভির মান তো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখন আমরা 1/v সমান লিখতে পারি যে 1/f, এফ এর মান হচ্ছে হাফ, এফ এর মান হচ্ছে 2, তাহলে 1/2 মাইনাস 1/10। এই হিসাবটা যদি আমরা একটু করি, যে 1/2 মাইনাস 1/10, এইখানে কিন্তু ভির মানটা আসতেছে 2.5 মিটার, 2.5 মিটার। এই পাশে দেখো এইখানে কিন্তু ভির মানটা পজিটিভ একটা মান আসছে, পজিটিভ মান। তার মানে ভির মান পজিটিভ, তার মানে আমরা শিওর বিম্ব কোথায় আছে, পজিটিভ। এই পাশে কিন্তু প্লাস লিখছিলাম, এই পাশে মাইনাস আছে। তাহলে ভির মান পজিটিভ হলে শিওর তুমি বিম্ব এই পাশে হইছে। যেই পাশে ভির মান যদি পজিটিভ হয়, তাহলে তুমি শিওর
যে বিম্বটা হচ্ছে দর্পণের সামনে, যে পাশে বস্তু ছিল সেই পাশে। তাহলে দর্পণের সামনে যদি কোনো বিম্ব হয়, ওই বিম্বের প্রকৃতি কিরকম? এই যে দেখছো, এইবার একটু লক্ষ্য রাখো, এই দর্পণের সামনে যে আমি এতগুলা লিখছিলাম, ভির মান পজিটিভ হওয়ার জন্য এই বিম্বের সকল কাহিনী এইগুলাকে সমর্থন করবে। অর্থাৎ এই বিম্বের প্রকৃতি বাস্তব, সৎ, উল্টো। বিম্বের অবস্থান হলো দর্পণের সামনে, যে পাশে বস্তু আছে ঠিক সেই পাশে। আবার যদি তুমি এরকম একটা ম্যাথ থাকতো, এটা তো একটা ম্যাথ আমি তোমাদের করাইলাম, যে বাস্তব কেমনে হবো সেটা দেখাইলাম, অবাস্তব কেমনে হবো। ধরো যে একটা দর্পণ দেওয়া আছে, দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে, এই দর্পণের এফ এর মান হচ্ছে 10 মিটার আর ইউ এর মান হচ্ছে 8 মিটার। তোমাকে প্রশ্ন করলো যে দর্পণের প্রতিবিম্বের মান বের করবা, এই দর্পণের প্রকৃতি, এই বিম্বের প্রকৃতি কিরকম, অবস্থান কিরকম, বিবর্ধন কি, এটা কোশ্চেন করলো। এখন এখানে দেখো দেওয়া আছে যে এফ এর মান 10, ইউ এর মান 8, তাহলে ভি এর মান বের করো। তাহলে 1/v সমান এফ এর মান, এফ এর মান হচ্ছে 10 মাইনাস 1/u, ইউ এর মান হচ্ছে 8। এই হিসাবটা যদি আমি করি তাহলে সেটা হচ্ছে যে 10, 1/10 মাইনাস 1/8, এই হিসাবটা কিন্তু ভির মান -40 মিটার। এবার দেখো তো বিম্বের মান মাইনাস হয়েছে না? মাইনাস হইলে আমাদের চিহ্ন এই যে পাশে মাইনাস, তাহলে মাইনাসের গুলা সমর্থন করবে। ভির মান মাইনাস মানে কি, এই দর্পণের এই পাশে যেটা থাকবো এটার প্রকৃতি কিরকম, বিম্বের প্রকৃতি কিরকম, অবাস্তব, সোজা, অসৎ, আর অবস্থান হলো দর্পণের পিছনে। এটা হচ্ছে তোমার কাহিনী, যে প্রকৃতি বাস্তব, অসৎ না উল্টো, না অবাস্তব, সোজা না অসৎ, এটা আমরা বের করবো। আমরা যে একটা পলিসিতে এই দুইটা ম্যাথ আমরা কমপ্লিট করে শিওর হইলাম যে প্রকৃতি কিরকম হবে, আমরা যদি কোনো মানে কখনো সলভ করতে চাই এইভাবে সলভ করবো। তবে এইখান থেকে এই সূত্রটা একটু মনে রাখবা, যে 1/v প্লাস 1/u সমান 1/f। এইভাবে আমরা এই দর্পণের প্রকৃতি, অবস্থান, বিবর্ধন এগুলো সলভ করতে পারবো। এটা তো হচ্ছে আমরা যদি বস্তুর দূরত্ব আর ফোকাস দূরত্ব থাকে আমরা ভির মান বের করার। কিন্তু এখানে যে একটা টপিক আমি স্কিপ করে গেছিলাম, বিবর্ধন, এটা আলোচনা করতে চাইছিলাম। এখন যদি আমি বিবর্ধনটা আলোচনা করি তাহলে কিরকম হবে, আমি এই পাশে একটু মুছাই দিচ্ছি। আমি যদি বিবর্ধনটা আলোচনা করি তাহলে সেটা হচ্ছে যে বিবর্ধনের সংজ্ঞা হচ্ছে বা সূত্র হচ্ছে যে বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়। বিবর্ধন হচ্ছে যে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। অর্থাৎ বিম্বের দূরত্বকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ দিবা, তাহলে বিবর্ধন পেয়ে যাবা। অথবা এটার আরেকটা সূত্র হচ্ছে যে বিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। অর্থাৎ বস্তু কতটুকু দৈর্ঘ্য বিশিষ্ট এবং বিম্ব কতটুকু দৈর্ঘ্য বিশিষ্ট, এটার যদি অনুপাত করতে পারো ওইটাই হলো বিবর্ধন। বিবর্ধন মানে বোঝায় যে আমি একটা দর্পণের সামনে বস্তু কতটুকু দিলে আমি বিম্ব কতটুকু পাবো, এইটার একটা অনুপাত। বিম্বের দৈর্ঘ্য বা দূরত্ব, বস্তুর দৈর্ঘ্য বা দূরত্বের একটা অনুপাতই হচ্ছে বিবর্ধন। ইটস ভেরি সিম্পল, আমি জানি যে এগুলো তোমরা পারবা। এবার দেখো আমি যদি বিবর্ধন রিলেটেড একটা ম্যাথ করাই তোমাদের, এখানে মাত্র যে ম্যাথটা আমি এখানে দিছিলাম সেটাই আমি একটু করাই। ধরো যে এখানে দেখো আমরা কিন্তু বস্তুর দূরত্ব ছিল 10 মিটার, কিন্তু বিম্ব পাইছি কত মিটার, 40 মিটার। বস্তু 10 মিটার, বিম্ব কত, 40। তাহলে এই মানটা যদি আমি এখানে বসাই, এটা কিন্তু দূরত্ব পাইছি, তাহলে বিম্বের দূরত্ব হচ্ছে 40, বস্তুর দূরত্ব হচ্ছে 10। তাহলে যদি আমি ভাগ করি 4 থাকে, অর্থাৎ আমরা বস্তু যতটুকু দিমু বিম্ব তার 4 ডাবল।
4 ডাবল পাবো। এটা হচ্ছে এই কাহিনী। আবার তুমি যদি বস্তু দাও 10 মিটার, কিন্তু বস্তু দিলে 10 মিটার দৈর্ঘ্য, বিম্ব পাইলা 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বিম্ব পাইলা, তাহলে তোমার বিবর্ধন কত হয়েছে? যে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 30 আর বস্তুর দৈর্ঘ্য হচ্ছে, এখানে কত আছে? বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে ভাগ করলে 3। এই বিবর্ধনের কোনো একক নেই, তাহলে বস্তু আমরা যতটুকু দিব বিম্ব পাবো তার 3 গুণ বড়। এই হচ্ছে কাহিনী। তাহলে এইখান থেকে যদি আমাদের বিম্ব বিবর্ধনটা লিখতে হয়, আমরা ইউ এবং ভির মান বের করে তারপরে এখানে বসাই দিব। এই হচ্ছে বিবর্ধন। এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের রুল অফ 6 এর কাহিনী, কোথায় বস্তু রাখলে কোথায় পাবো এই কাহিনী। এবার এখানে 6টা চিত্র ছিল, এই 6টা চিত্র আমি চেষ্টা করব তোমাদের মাঝে একটু বোঝাই দেওয়ার জন্য। তবে এটা ভুলে গেলে চলবে না, 6টা চিত্রের কথা বললেই মানে আমি এমনি আঁকাই দিলেই যে তোমরা বুঝবা এটা না। এই 6টা চিত্রের জন্য একটু এক্সট্রা পরিশ্রম করতে হবে। 6টা চিত্রের জন্য 6টা পরিশ্রম করতে হবে, টোটাল কথা হলো এটা। কিন্তু তোমাদের আমি এখন এত পরিশ্রম করাম না, কারণ খুবই পরিশ্রম করে এতটুকু ভিডিও তোমরা দেখছো, সেজন্য পরিশ্রমের ভাগটা একটু কমাই দিই। তোমাদের মাত্র 3টা পরিশ্রম করতে হবে 6টা চিত্র শেখার জন্য। পরিশ্রম 3টা হচ্ছে যে এই 6টা চিত্র অঙ্কনের যে মূল ভিত্তি, মানে যে 3টা নিয়ম তুমি যদি না জানো তাহলে চিত্রের ও অঙ্কন করতে পারবা না। সেই 3টা চিত্র, সেই 3টা শর্ত আগে আমাদের জানতে হবে। অর্থাৎ অবতল দর্পণে আমরা এখন যে রশ্মিটা অঙ্কন করব, অবতল দর্পণে আমরা যে 6টা রশ্মি অঙ্কন করব, এই 6টা রশ্মি বোঝার জন্য 3টা শর্ত তোমাকে জানতেই হবে, মানতেই হবে। নাম্বার 1, অবতল দর্পণে রশ্মিচিত্র অঙ্কনের নিয়ম। 3টা নিয়ম মনে রাখবা। নাম্বার 1, এইখানে আমি একটু চিত্রটা অঙ্কন করি, তাহলে হলো বুঝবা, মানে একটা একটা করে বুঝাই দিব। যে আমি আগে চিত্রটা অঙ্কন করি। এখানে এটা একটা অবতল দর্পণ, এটা এফ, এটা সি। এখন অবতল দর্পণে এটা কিন্তু প্রধান অক্ষ, এটা ভুলে গেলে কিন্তু চলবে না, এটা প্রধান অক্ষ, ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র। অবতল দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি দর্পণে আবর্তিত হয়, আরেকবার শোনো, অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে কোন রশ্মি যদি দর্পণে আপতিত হয়, ওই রশ্মিটা দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে। অবতল দর্পণে কোন রশ্মি, কোন আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, সমান্তরাল কি দেখো, প্রধান অক্ষ আর এই দর্পণ এটা কিন্তু সব সময় দূরত্ব একই, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এরকম ভাবে যদি আসে এটা সমান্তরাল। যদি এরকম ভাবে আসে তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। আবার অবতল দর্পণে এটা হলো একটা শর্ত। তাহলে এই শর্ত একটা কোনটা, যে অবতল দর্পণে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল আসে তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে, একটা শর্ত। যে অবতল দর্পণে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যে, আমি একটু এই পাশে অঙ্কন করি, কারণ একটার ভিতরে আঁকাইলে তোমরা হয়তো বা বুঝতে পারবে না। এটা এফ, এটা সি। এবার এইটার এই নিয়মের উল্টা, এই নিয়মটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস বিন্দু দিয়ে যাবে। আবার এই নিয়মটা হচ্ছে আলোক রশ্মি যদি
ফোকাস বিন্দু দিয়ে আসে, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। একদম উল্টা নিয়ম এটা। এটা হচ্ছে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলে ফোকাস বিন্দুতে যাবে, আর এটা হচ্ছে যদি ফোকাস বিন্দু দিয়ে আসে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। দুইটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে যে অবতল দর্পণে আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলে, ফোকাস বিন্দু দিয়ে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এটা একটু মনে রাখবা। 3 নাম্বার নিয়ম হচ্ছে, আমি চিত্রটা এই পাশে আঁকাই, যে এটা একটা অবতল দর্পণ, এই দর্পণের এটা এফ, এটা হচ্ছে সি। আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে এই দর্পণে প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। এটা একটু ভালো করে শোনো। আলোক রশ্মি যদি কোনো দর্পণে বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে এইখানে বাধা পেয়ে বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। এই 3টা নিয়ম যদি মনে রাখতে পারো, আমি শিওর যে এই 6টা চিত্র তোমার কাছে কিচ্ছু মনে হবে না। এই 3টা নিয়ম মনে রাখতে হবে। এবার আমি এই 3টা নিয়ম দিয়ে তোমাদের একটু চিত্রগুলো অঙ্কন করে দেখাই। রশ্মি চিত্র অঙ্কন। এটা হচ্ছে অবতল দর্পণের রশ্মি চিত্র। প্রথমে রুল অফ 6 এর প্রথম নিয়মটা আমি একটু পরে পড়াবো, কারণ এই নিয়মটা যদি আমি পড়াই তাহলে আমার পরবর্তী যে 5টা চিত্র অঙ্কন করব, তোমরা বলবা যে মানে ওই নিয়ম পড়াইলে তোমাদের মাথা অলরেডি ঘুরে যাবো, বলবো যে এগুলো কি করাইতেছে, মানে সারাক্ষণ পড়লাম, এত গুছানো একটা পড়া, এতক্ষণে এগুলো কি পড়ায়। সেই জন্য আমি নিয়ম 2তে যাব। নিয়ম 2 মানে U2, মনে আছে U2 কই রাখছিলাম? বক্রতার কেন্দ্রের বাইরে রাখছিলাম। তে একটা বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, এটা কিন্তু রুল 2। এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে রাখি, মানে এখানে রাখি, তা আমরা কিন্তু এখানে U2 কথা বলতেছি। U2 বস্তু যদি আমি বক্রতার কেন্দ্রের বাইরে রাখি, তাহলে বিম্ব কোথায় পাবো? আমরা জানি এটার বিম্ব পাবো ফোকাস বিন্দু ও বক্রতার কেন্দ্রের মাঝে। একটু মাথাটা একটু নাড়াচাড়া দাও, আমরা কিন্তু পড়ছিলাম আগেই। তো এইখান থেকে 2টা রশ্মি যাবে। এইবার আমাদের যে 3টা নিয়ম পড়লাম, 3টা নিয়ম এখানে আমরা অ্যাপ্লাই করব। তো এইখান থেকে একটা রশ্মি যাবে একদম সোজা, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে, এইদিকে গেলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আবার যদি এইটা যদি আবার ফোকাস বিন্দুতে যায়, নিয়ম 2টা নিয়ম আমরা যে একটু আগে 3টা নিয়ম পড়লাম, ওই 3টার 2টা নিয়ম, প্রথম 2টা নিয়ম। যে আলোক রশ্মি যদি কোনো বস্তু থেকে আলোক রশ্মিটা যদি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাহলে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে, একটা নিয়ম। 2য় নম্বর নিয়ম ছিল আলোক রশ্মি যদি দর্পণের ফোকাস বিন্দু দিয়ে যায়, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। এখন দেখো, উভয় প্রতিফলিত রশ্মি ধরলাম এখানে V2 বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে U2 এর প্রতিবিম্ব আমরা পাবো V2 তে, এই যে এখানে পাবো। তাহলে কোথায় পেলাম দেখো তো, বস্তু আমরা যদি রাখছিলাম এই বক্রতার কেন্দ্রের বাইরে, আমরা বিম্ব পাইছি ফোকাস বিন্দু ও বক্রতার কেন্দ্রের মাঝখানে, এইখানে আমরা বিম্বটা পাইছি। এটা আমাদের 2য় নম্বর রোল ছিল। 3য় বস্তু এবার আমরা রাখছিলাম এই পাশে, এটা একটা দর্পণ, এটা কিন্তু এবার রোল 3 নম্বর নিয়ম। এইটা প্রধান ফোকাস এফ, এটা বক্রতার কেন্দ্র। তো এইবার কিন্তু আমরা বক্রতার কেন্দ্রে বস্তু রাখছিলাম,
3 নম্বর নিয়মে একটু মনে রাখো, এটা থেকে অর্ধেক আসছিলাম। বক্রতার কেন্দ্রে বস্তু, তাহলে এটার নাম U3 ছিল। তাহলে প্রধানে একটা প্রথম রশ্মিটা যাবে প্রধান অক্ষের সমান্তরালে দিলাম, তাহলে এটা প্রতিফলিত হবে ফোকাস বিন্দু দিয়া, এবং আরেকটা রশ্মি যাবে এই আরেকটা রশ্মি যাবে ফোকাস বিন্দু দিয়ে, সেটা যাবে সরি এখানে আসলে যদি একটু মানে জ্যামিতি স্কেল থাকতো তাহলে হিসাবটা একটু ভালো হতো। আর যেহেতু আমি হাত দিয়ে অঙ্কন করতেছি বারবারই, সেই জন্য আমার চিত্রগুলো একটু ভালো হচ্ছে না, আমার মিলছে না। এটা এফ বা এটা সি, সিতে বস্তু রাখলাম, একটা স্ট্রেট দিলাম, এখানে বাধা পায়ে ফিরে আসলো। আবার যদি আমরা এইখান থেকে প্রধান ফোকাস দিয়ে একটা অঙ্কন করি, প্রধান ফোকাস বিন্দুগামী, তাহলে এইটা ধরো যে এইখানে দেখো আগের দুইটা নিয়ম, এইখানে যে দুইটা আঁকাইছি হুবহু এখানে এই দুইটাই, মানে এতটা কঠিন না। মাথাটা একটু সুস্থ করো বা একটু ঠান্ডা করো, আমার মনে হয় এটা খুব ভালোভাবে বুঝবা যে 3টা নিয়মের এখানে কিন্তু সবগুলো নিয়ম ইউজ হচ্ছে। আপাতত এই দুইটাতে কিন্তু প্রথম দুইটা নিয়ম ইউজ হইল। তাহলে প্রথমে এইখানে বস্তু ছিল, এইখান থেকে একটা রশ্মি দর্পণে গেল, বাধা পায়ে ফোকাস বিন্দুতে ফিরে আসলো একটা, আরেকবার বক্রতার কেন্দ্র থেকে ফোকাস বিন্দুতে একটা আসলো, প্রধান অক্ষের সমান্তরালে ফিরে ফিরে গেল। তাহলে উভয় প্রতিফলিত রশ্মি, মানে বাধা পায়ে যে ফিরে গেল এরকম দুইটা রশ্মি কিন্তু এই বিন্দুতে মিলছে। তাহলে এটা যদি U3 দেই, এটার নাম দেই V3, তাহলে এইখান থেকে আমরা এইখানে বস্তুটা পাবো। অর্থাৎ বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে আমরা বক্রতার কেন্দ্রে পাবো। এটা হচ্ছে যে 3 নাম্বার নিয়ম। এবার আমরা আসি 4 নাম্বার নিয়মে। এটা আমি আপাতত মুছাই দিই, না একটু নিচে একটু জায়গা আছে, আমরা এটুকু আগে কমপ্লিট করি। ধরো এইখানে একটা দর্পণ আছে, দর্পণের এইটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি। বস্তু কিন্তু এবার এফ ও সি এর মাঝখানে কোথাও আছে, বস্তু আছে এফ ও সি এর মাঝখানে। তাহলে একটা রশ্মি একদম সোজা যাবে, সোজা সোজা গেল মানে কি প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রধান ফোকাস দিয়ে যাব, প্রতিফলিত হবো। আরেকটা রশ্মি হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে যে ফোকাস বিন্দু দিয়ে যাব। আর এটা এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে বক্রতার কেন্দ্রের বাইরে, মানে বক্রতার কেন্দ্র থেকে অসীমের দিকে দূরত্বে, এইটা হচ্ছে যে বিম্বের দূরত্ব। তাহলে এবার দেখো তোমরা স্কেল দিয়ে আঁকাবা একদম রেকুরেট মান হবে, তুমি শুধু রুলসটা জানো যে কেমনে হয়েছে, কোন দুইটা রুলস এখানে হয়েছে। প্রথম রুলসটা হয়েছিল যে আলোক রশ্মি ইউ4 থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসছে, প্রধান ফোকাস দিয়ে গেছে, একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হলো এইটা প্রধান ফোকাস দিয়ে যায় প্রধান অক্ষের সমান্তরালে গেছে। এখন উভয় প্রতিফলিত রশ্মি এখানে মিলছে, এটা হলো V4। অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে কোনো বস্তু রাখলে বিম্বটা আমরা পাবো এই বক্রতার কেন্দ্রের বাইরে। এটা চিত্র দ্বারা প্রমাণিত। তোমরা এইটা সুন্দরভাবে বৃত্তচাপটা অঙ্কন করে, মানে দর্পণটা অঙ্কন করে এই ফোকাস বিন্দু এবং বক্রতার কেন্দ্র একদম সমান মাপ নিবা, দেখবা যে আর এই রুলসটা মনে রাখবা, দেখবা চিত্রটা হয়ে গেছে। তাহলে এটা রুল 3 ছিল, সরি রুল 4 ছিল, 2 3 4। এবার রুল 5, 5 নাম্বার পজিশনে আমরা বস্তু কিন্তু রাখছিলাম ফোকাস বিন্দুতে। তাহলে আমরা যদি ফোকাস বিন্দুতে বস্তুটা রাখি তাহলে কি হবে, ধরো যে এইটা একটা দর্পণ, এইটা একটা দর্পণ, দর্পণের এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা বক্রতার কেন্দ্র। এইবার একটু লক্ষ্য রাখো, এই চিত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ধরো প্রথমে আমরা এইখানে একটা বস্তু রাখছি, এই বস্তুটা একদম একদম সোজা, মানে একটা রশ্মি আসলো একদম সোজা পথে, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আসলে এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে।
এখন এইখান থেকে আরেকটা রশ্মি যদি এইভাবে আপতিত হয়, যে এমনভাবে আপতিত হচ্ছে যেন বোঝা যায় যে সে যেন এই বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হচ্ছে। অর্থাৎ আরেকবার শোনো কথাটা, একটা রশ্মি আমরা অঙ্কন করলাম, সেটা হচ্ছে যে বস্তু থেকে দর্পণের প্রধান অক্ষের বরাবর একদম স্ট্রেট সোজা এটা আসলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হইল। ওকে, আরেকটা রশ্মি এখান থেকে যাব, কারণ বস্তু থেকে তো অনেকগুলো রশ্মি যায়, তার মধ্যে আরেকটা রশ্মি এমনভাবে প্রতিফলিত হব, এদিকে আপতিত হব যেন মনে হয় বক্রতার কেন্দ্র থেকে আপতিত হইতেছে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ধরবা, এটা ধরো যে মনে হয় এখান থেকে আপতিত হইতেছে, মনে হবে এখান থেকে আপতিত হইতেছে। এই যে এখানে আপতিত হইল, এইখানে আপতিত হয়ে এদিকে গেল, যাই এখান থেকে আবার এই যে এদিকে আবার প্রতিফলিত হইল। আমরা পড়ছিলাম কিনা একটু মনে করো, যে আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, তাহলে কিন্তু প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসে। এটা কিন্তু আমরা পড়ছিলাম। তাহলে এইখানে এমন একটা রাস্তা আছে এখানে, যে যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয় আলোক রশ্মিটা, এইখান থেকে এরকম ভাবে বক্রতার কেন্দ্র বরাবর, দেখো এটা কিন্তু বক্রতার কেন্দ্র বরাবর, তাহলে এইখানে বাধা পাইয়ে আবার এই দিক দিয়ে পূর্বের মাধ্যমে ফিরে আসবে। তাহলে দেখো তো, এই দুইটা রশ্মি এদিকে কি কোথাও মানে কখনো মিলিত হবে? এই দুইটা রশ্মি সব সময় যত দূরে যাব এতটুকু ডিস্টেন্স কিন্তু বজায় রাখবো। সেই জন্য বলা হয় এই দুইটা যে প্রতিবিম্ব পাবো আমরা অসীম দূরে পাবো। অর্থাৎ 5 নম্বর পজিশনে ফোকাস বিন্দুতে বস্তু রাখলে এইটার যে আমরা বিম্ব পাবো সেটা কিন্তু অসীমে পাবো। এই ছিল 5 নাম্বার রুল 5 এর নিয়ম, এটা রুল 5। এবার রুল 6, 6 নাম্বার নিয়মটাই আসি। রুল 6 হচ্ছে, রুল 6 এর কথা যদি আমি বলি, ধরো যে এইটা হচ্ছে, আমি একটু সোজাই অঙ্কন করি, এটা একটা দর্পণ, অবতল দর্পণ, এই পাশে পাড়া লাগানো আছে, এটা ফোকাস বিন্দু, এটা বক্রতার কেন্দ্র। এখন 6 নাম্বার পজিশনে বস্তু কই রাখছে একটু মনে করো, বস্তু কিন্তু রাখছে ফোকাস বিন্দু এবং মেরুবিন্দুর মাঝখানে, অর্থাৎ এইটা আর এটার মাঝে কোথাও। আচ্ছা অঙ্কন করলাম, যেহেতু বলছে আমরা অঙ্কন করলাম, তাহলে এখানে মাঝে অঙ্কন করলে একটা রশ্মি আসবো একদম সোজা স্ট্রেট, সোজা বরাবর আইসে, এইটা আমরা জানি যে প্রধান অক্ষের সমান্তরালে আসলে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে আসলে এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। কিন্তু এই পাশে যে যাবে, এই যে এদিকে যে আসলো, এর একটা কাল্পনিক চিত্র আমরা এইদিকে ধরি। তাহলে এইখানে একটা বস্তু আছে, এটা U6 ধরলাম, U6 থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হইল, আবার এইটার একটা কাল্পনিক রশ্মি আমরা এদিকে কল্পনা করলাম, একটা নিয়ম। আরেকটা হচ্ছে এইখান থেকে আরেকটা রশ্মি এমন ভাবে যাব U5 এর মতো, এই বিন্দু থেকে এইখান থেকে একটা রশ্মি এমন ভাবে যাব যেন মনে হবো এটা বক্রতার কেন্দ্র থেকে আসতেছে। তাহলে এই যে এরকম ভাবে যাব, এইখান থেকে একটা লেভেলে যাব, এইখান থেকে এখানে আপতিত হব, হয়ে এখানে আপতিত হয়ে, প্রথমে দেখো এটা অঙ্কন করবা না, এই বস্তু থেকে একটা রশ্মি আগে এখানে গেল, ঠিক আছে, এই দর্পণে আপতিত হয়ে এই দিকে আবার প্রতিফলিত হইল, কারণ প্রধান অক্ষ বরাবর বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, তাহলে প্রতিফলিত হয়ে কিন্তু বক্রতার কেন্দ্র থেকে ফিরে আসবে। তাহলে একটা রশ্মি এখান দিয়ে গেল, যে এদিকে ফিরে আসলো, এটার একটা কাল্পনিক রশ্মি এদিকে যদি কল্পনা করি, তাহলে দেখো এইখানে মিলিত হইল, উভয় কাল্পনিক রশ্মি বা উভয় অবাস্তব একটা রশ্মি বা রেখা এইখানে মিলছে। তাহলে এই বস্তুটার বিম্ব কিন্তু আমি এই দিকে পাচ্ছি, অর্থাৎ এই দর্পণটার পিছনের দিকে পাচ্ছি, এটার নাম হলো V6। তাহলে U6 বস্তু রাখলে আমরা V6 এ বিম্ব পাচ্ছি। এটার নিয়মটা মনে হয় যে একটু তোমাদের সমস্যা রয়ে গেছে, আমি একটু বড় করে অঙ্কন করি। দেখো
তাহলে এটা হলো একটা বস্তু, এটা ফোকাস দূরত্ব, এটা বক্রতার কেন্দ্র। তাহলে প্রথমে একটা এটা দর্পণ, একটা স্ট্রেট গেল সোজা, সোজা যায় ফোকাস বিন্দু বরাবর চলে গেল এবং এদিকে যে আপতিত হয়ে এদিকে প্রতিফলিত হইলো, এটার একটা অবাস্তব রশ্মি আমরা এদিকে ধরলাম, অবাস্তব। আবার এইখান থেকে আরেকটা রশ্মি এইখানে আপতিত হইলো, এমন ভাবে আপতিত হইলো যেন মনে দেখে মনে হবো ও মনে হয় বক্রতার কেন্দ্র থেকে গেছে, এরকম মনে হবো। তাহলে এইখান থেকে যদি এটার বরাবর একটা রশ্মি আপতিত করাই, এই যে আপতিত হইলো হয়ে আবার এই দিক দিয়ে ফিরে আসলো, বক্রতার কেন্দ্র বরাবর ফিরে আসলো এটা। কিন্তু এটার একটা অবাস্তব রশ্মি যদি এদিকে আমরা কল্পনা করি, তাহলে দেখো উভয় কাল্পনিক রেখা এখানে মিলছে, তার মানে এই বস্তুর অবাস্তব প্রতিবিম্ব এখানে পাওয়া যাইতেছে। তাহলে দেখছো এটা কিন্তু বিবর্ধিত হয়েছে। কেন বিবর্ধিত? বস্তু ছোট, বিম্ব কিন্তু বড়, অবাস্তব বিম্বটা। এটাই হচ্ছে তোমাদের রুল 5 এর আলোচনা। এখনো 6 কমপ্লিট হয় নাই, কারণ এখন 1 নাম্বারটা বাকি আছে। 1 নাম্বারটা একটু মানে হিসাবের দিক দিয়ে একটু অন্যরকম। 1 নাম্বারটা কোনো রুলস মানবো না, তবে কোনো রুলস মানে না, সেই জন্য আমি আগে পড়াই নেই। কারণ এতগুলো রুলস পড়ানোর পরে রুলস মানলো না এরকম একটা যদি পড়াই, তাহলে তোমাদের মাথায় এমনি ঘিরে যাবে। সেই জন্য আমি 1 নাম্বার রুলসটা একটু পরে পড়াইতেছি। তাহলে এটা যদি কোনো অবতল দর্পণ হয়, এটা কিন্তু ফোকাস বিন্দু, এটা কিন্তু বক্রতার কেন্দ্র। তাহলে বস্তু কই আছে বলো তো? 1 নাম্বার রুলসে অসীমে আছে। কই আছে কোনো জানাশোনা নাই। ধরলাম এইখানে আছে, সূর্য ধরলাম, সূর্য ধরলাম। তো সূর্য থেকে মানে অসীমে যদি কোনো বস্তু থাকে, বিম্ব কই পাবো এটা কিন্তু আমরা জানি। বিম্ব আমরা পাবো এই যে ফোকাস বিন্দুতে। তাহলে আমরা আগে বিম্বর চিত্রটা আঁকাই নিলাম। এরপরে এখান থেকে একটা রশ্মি সোজা আসলো, সোজা এসে এদিকে গেল, আরেকটা রশ্মি ফোকাস বিন্দুতে আসলো, এটা এদিক দিয়ে গেল। তাহলে উভয় উভয় প্রতিফলিত রশ্মি এই বিন্দুতে মিলছে, সো দ্যাট আমরা এইখানে বিম্বটা পাই গেছি। এই হচ্ছে তোমাদের 6টা চিত্রের ব্যাখ্যা। এখানে 6টাই আছে। 2 মিনিট একটু হাইলাইট দিব চিত্র, শুধু চিত্রের জন্য। তার মধ্যে 30 সেকেন্ডে আমি 3টা শর্ত বলে দেই। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে। আলোক রশ্মি যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়, বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হবে। 3টা নিয়ম। এবার 6টা চিত্র দেখো। নাম্বার 2, 2 থেকে আগে শুরু করি। এখন 2 নম্বরের চিত্র হচ্ছে, প্রথমে বস্তুটা ছিল বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে প্রথম শর্ত, প্রধান অক্ষের সমান্তরালে আসছে, প্রধান ফোকাস দিয়ে গেছে, প্রধান ফোকাস দিয়ে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে গেছে, উভয় প্রতিফলিত রশ্মি বিন্দুতে মিলিত হয়েছে, U2 এর জন্য V2 বিম্ব পাইছি, ক্লোজ। নাম্বার 3, বক্রতার কেন্দ্রে বস্তু আছে, প্রধান অক্ষের সমান্তরালে গেছে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে, প্রধান ফোকাস বিন্দু দিয়ে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে, উভয় প্রতিফলিত রশ্মি V3 বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে U3 এর জন্য বিম্ব পাইছি V3, ক্লোজ। তারপরে আসো রুল 4-এ, ফোকাস বিন্দু ও বক্রতার কেন্দ্রের মাঝে প্রধান অক্ষের সমান্তরালে আসছে, প্রধান ফোকাস দিয়ে গেছে, প্রধান ফোকাস দিয়ে আসছে, প্রধান অক্ষের সমান্তরালে গেছে। আমরা যে এখানে বিম্ব পাইছি সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। তাহলে U4 এর জন্য V4 পাইছি। এরপরে U5, বস্তু ছিল ফোকাস বিন্দুতে, তাহলে ফোকাস বিন্দুতে থাকলে প্রধান অক্ষের সমান্তরালে গেছে, ফোকাস বিন্দু দিয়ে আসছে। আর এইখান থেকে বস্তুটা এমন ভাবে গেছে, আপতিত হয়েছে, দেখে যেন মনে হয় বক্রতার কেন্দ্র থেকে গেছে। অর্থাৎ এমন ভাবে আপতিত হয়েছে, বক্রতার কেন্দ্র থেকে মনে হয় এই দিক দিয়ে আপতিত হয়ে বাধা পায় এই দিক দিয়ে ফিরে গেছে। অর্থাৎ এখানে যে 2টা নিয়ম, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে ফোকাস বিন্দুতে গেছে, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়েছে, এই প্রতিফলিত রশ্মিতে কখনো মিলিত হব না। ফর দ্যাট রিজন এটাকে আমরা বলতে পারি এইখানে কখনোই মানে বিম্ব কখনোই হিসাবকৃত কোনো জায়গায় পাওয়া যাবে না, অসীমে পাওয়া যাবে, অসীমে বিম্ব পাবো। তারপরে 6 নম্বর নিয়ম, এটা তোমাদের শেষে একটু ভালো করে দেখালাম যে প্রধান অক্ষের সমান্তরালে গেছে, প্রধান ফোকাস বিন্দুতে গেছে, প্রধান অক্ষের সমান্তরালে যায়, ফোকাস বিন্দুতে গেছে, আবার এমন ভাবে আপতিত হয়েছে যে এটা মনে হয় যে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়েছে,
বক্রতার কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়েছে। এবং এই দুইটা রশ্মির কাল্পনিক রেখা আমরা এখানে মিলিত করছি। এখন এই যে দুইটা অবাস্তব কাল্পনিক রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, এইটার অবাস্তব বিম্বটা আমরা এখানে পাবো। এই হচ্ছে 6 এর নিয়ম। আর শেষের এটা তো জানোই যে অনেক দূর থেকে একটা বস্তু আসতেছে বিম্ব বাম ফোকাস দূরত্বে, তো একটা অক্ষ বরাবর আসবো প্রধান অক্ষের, আর একটু হলো ফোকাস বিন্দু দিয়ে আসবো, দুইটা মিলে যাব। এখন এই ছিল তোমাদের আলোর প্রতিফলনের রুল অফ 6 এর নিয়ম। এবং যত বিস্তারিত আলোচনা এরপরে এই অধ্যায় নিয়ে আমি একটা ভিডিও বানাবো শুধু সৃজনশীল সলভ করে দেওয়ার জন্য। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ক্লাসে। আপাতত ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদেরকে যেটা আমি বরাবরের জন্য বলি যে পড়াশোনাটা আপাতত করো। এবং যদি ভিডিওটা একবার না দেখলে না বোঝো, যদি না বুঝে থাকো, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করব এটা আরেকবার ভিডিওটা দেখবা। এবং পরিশেষে যেটা বলি সেটা হচ্ছে ভিডিওটা তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার সহপাঠী কারোর সাথে ফেসবুক বা ফেসবুক পেজ বা যে কোনো একটা জায়গায় শেয়ার করে দিবা, যেন তোমার মতো তোমার বন্ধু একটু উপকৃত হয়। তো ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।